বিষয়টা হলো কি জানেন, সাক্ষ্য আইনটা একটু একটু কঠিন আছে, ঠিক আছে? এই জন্য একটু গল্পের মাধ্যমে, একটু মাইন্ডটাকে ফ্রেশ করার মাধ্যমে যদি আমরা গল্পে গল্পে যদি শিখি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দর করে সবাই শিখতে পারবো, ঠিক আছে? ঠিক আছে। আমরা আর একটা মিনিট অপেক্ষা করি, ঠিক আছে? কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে এখন বলেন? জি, আমাদের এলাকায় হচ্ছে। হ্যাঁ, লোকমান ভাইয়ের এলাকায় বৃষ্টি হচ্ছে? জি স্যার, নোয়াখালীতে সন্ধ্যায় ছিল এখন ও আচ্ছা আচ্ছা। এখন নাই। মুক্তা আপনাদের এলাকায় হচ্ছে? সিরাজগঞ্জ না ইয়ে, ইয়ে আর কি, সিরাজগঞ্জ তাই না? স্যার আমি জানি না বৃষ্টি হইতেছে কিনা, একটু দেখে লই। ও আচ্ছা আচ্ছা। রুহুল, তুমি তো কুষ্টিয়া আছো না, তাই না? বৃষ্টি হয় না। রুহুল, হয় না বৃষ্টি। ও আচ্ছা আচ্ছা। ভাই আমি ঢাকা চলে আসছি, ঢাকা, কুষ্টিয়া থেকে তুমি তো চলে আসছি ঢাকাতে ঢাকা। চলে আসছো তাই তো? নওরিনাপুদের ওদিকে হ্যাঁ হচ্ছে? হ্যাঁ ভাই, ঢাকা চলে আসছি। তাই আর দেখি নাই, ও বৃষ্টি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে, ঢাকাতে, আর লোকমান ভাইদের এলাকায়, ঠিক আছে? সন্ধ্যায় ছিল আমার এলাকায় স্যার, এখন নেই। ও আচ্ছা ভাগ্যবান। আচ্ছা। আরও এই যেটাকে কাচ্চি বলে বা বৃষ্টি সিজন যেটা বলে, বর্ষাকাল, এটা হয়তো রিসেন্টলি আপনার আমরা বর্ষাকালে ইন্টার করব, তখন আরও বেশি বৃষ্টি উপভোগ হবে। এখন দেখেন যে কোনো বিষয়ের, একটা বিষয়ের প্রাসঙ্গিকতা নির্ণয় হয় আটভাবে। প্রাসঙ্গিকতা নির্ণয় করা যায় কয়ভাবে? আটভাবে। এখন যদি আপনাদের প্রশ্ন আসে যে প্রাসঙ্গিকতা নির্ণয় করা যায় কতভাবে, তাহলে আপনারা কি উত্তর করবেন? আটভাবে। 5 আর 3 8। তাহলে আটভাবে একটা বিষয়ের প্রাসঙ্গিকতা নির্ণয় করা যায়। এখন দেখেন, বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত ঘটনা, এটাকে কি করা যাবে? প্রাসঙ্গিকতা বলে গণ্য করা যাবে। 2 নম্বরটা দেখেন, স্বীকৃত প্রাসঙ্গিকতা, স্বীকৃতির প্রাসঙ্গিকতা মানে অ্যাডমিশন, স্বীকৃতির প্রাসঙ্গিকতা। দোষ স্বীকারের, দোষ স্বীকারোক্তির প্রাসঙ্গিকতাও আছে। যাদের সাক্ষী হিসাবে ডাকা যায় না তাদের প্রদত্ত বিবৃতি প্রাসঙ্গিকতা। তাহলে আমরা 4 প্রকার পেয়ে গেলাম। 5 প্রকার, বিশেষ অবস্থায় প্রদত্ত বিবৃতির প্রাসঙ্গিকতা, বিশেষ অবস্থায় আদালতের রায়ের প্রাসঙ্গিকতা। 6 প্রকার পেলাম। 7 প্রকার, বিশেষজ্ঞ বা তৃতীয় পক্ষের মতামতের প্রাসঙ্গিকতা, পক্ষগণের চরিত্রের প্রাসঙ্গিকতা। এই প্রত্যেকটা বিষয় আপনার ধারার সাথে কানেক্টেড, এবং যে গোটাগুলো বললাম না, প্রত্যেকটা হলো কোনো না কোনো চ্যাপ্টার এই সাক্ষ্য আইনের। সো এই প্রত্যেকটা বিষয়ে আমরা কি করব? আলোচনা করব ফিউচারে। প্রত্যেক, যেমন অ্যাডমিশন, কনফেশন, তারপরে আপনার ওই আদালতের রায়ের প্রাসঙ্গিকতা, বিশেষজ্ঞের মতামত, পক্ষের চরিত্রের প্রাসঙ্গিকতা, তারপরে আপনার এই মৃত্যুকালীন ঘোষণা, বিভিন্ন বিষয়, এই সব বিষয়গুলো আমরা আলোচনা করব এখন থেকে এক এক করে করে, ঠিক আছে? তাহলে আমরা 5 ধারায় পাইলাম কি? 5 ধারাকে কি বলা হয়? কে সেকশন। 5 ধারাকে কি বলা হয়? কে সেকশন বলা হয়। 5 ধারাতে আমরা পাইলাম কয়টা বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে? 2টা বিষয়ে। একটা হলো আপনার প্রাসঙ্গিক বিষয়, আর একটা বিচার্য বিষয়। এখন যদি পরীক্ষাতে আসে কয় বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়, তাহলে আপনারা কি উত্তর করবেন? যে প্রাসঙ্গিক বিষয় এবং আর আপনার বিচার্য বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়। এই যে আমি যে আলোচনাগুলো করতেছি না, আমি কিন্তু এগুলো বেসিক, কিন্তু এই বেসিকগুলো কিন্তু আমি কিন্তু শর্টকাট আলোচনা করে যাইতে পারতাম, কিন্তু আপনাদের আমি চাই যে আপনারা বেসিকটা একটু ভালো করে বুঝেন, সংখ্যাটা ভালো করে বুঝেন, একটার সাথে আরেকটা কানেক্ট করেন। যদি না করেন তাহলে কি হবে না? তাহলে সাক্ষ্য আইন বুঝতে পারবেন না, ঠিক আছে? তো এই যে প্রাসঙ্গিকতা ও অপ্রাসঙ্গিকতা, তারপর আপনার এই যে বিচার্য বিষয়, প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, তারপর আরও যে প্রিজামশন, সব বিষয়গুলো আপনার বেসিক থেকে, এই বেসিকের এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। কোনো একটা বিষয় যদি আপনারা না বোঝেন, আমাকে অবশ্যই প্রশ্ন করবেন,
অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তারপরে দেখেন আমরা 6 ধারাতে চলে যাব। 6 ধারাতে বলতেছে যে সকল ঘটনা বিচার্য ঘটনার অংশ বলে বিবেচিত হয়। বিচার্য বিষয়ের কি হয়? অংশ বলে বিবেচিত হয়। এটাকে বলা হচ্ছে কি রেজ গাছটা। রেজ গাছটার কথা কি কোথায় বলা আছে? তার সাক্ষ্য আইনের 6 ধারাতে বলা আছে রেস গ্যাস্টো। এটা আপনার ক্লোজলি কানেক্টেড। এই রেস গাছটার মানে এটা তো আপনার ল্যাটিন টার্ম, এটার আপনার ইংলিশটা বলা হচ্ছে কি ক্লোজলি কানেক্টেড। যখন আপনার একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কানেক্ট হবে, এই কানেক্ট হওয়াকে বলা হচ্ছে কি রেস গাছটা। এটা বলা আছে সাক্ষ্য আইনের কততে? 6 ধারাতে। তাহলে আমরা পাইলাম কে সেকশন কয়টা? কে সেকশন হলো একটা, একটা হলো কি 5 ধারা। বুঝতে পেরেছেন? এই রেস গাছটা কাকে বলে বলেন তো কেউ একজন? মাত্রই বললাম আমি। কেউ একজন বলেন। স্যার এক যে ঘন্টা যে সকল ঘটনা একই কাজের অঙ্গ সঙ্গে প্রাসঙ্গিক হয় তখন এতে রেজিস্ট্রেশন তাহলে কি না? জি। আর কেউ? আর কেউ? ভাইয়া এখানে কি ঘটনার বিচার্য বিষয় এটা কি বলতে মানে সিদ্ধান্ত বোঝাচ্ছে এখানে কোন? আপনারা 1 মিনিট একটু হোল্ড করেন, ঠিক আছে? হ্যাঁ, নওরিন কি বলছিলেন? যে ঘটনার বিচার্য বিষয় এই যে পড়াইতেছিলেন যে এটা কি সিদ্ধান্ত বোঝাচ্ছে? ঘটনার বিচার্য বিষয় জি ভাইয়া। মানে প্রশ্নটা ক্লিয়ার না, বুঝছেন? মানে আমি বুঝতে পারি না আপনি কি জানতে চাচ্ছেন। ঘটনার বিচার্য বিষয় এটা কি কোনো বিচারিক বা সিদ্ধান্ত এরকম কোনো কিছু বোঝাচ্ছে নাকি? ঘটনার বিচার্য বিষয় বলতে বোঝাচ্ছে যে কোনো ঘটনার বিচার্য বিষয়, মানে ওই যে ঘটনা ওই ঘটনার বিচার্য বিষয়, মানে কোন কোন প্রশ্নের উপর নির্ভর করে ওই ঘটনা প্রমাণ করা হবে, এইটাই হলো তার ঘটনার বিচার্য বিষয়। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, এখন দেখেন আমি আপনাদের বললাম যে যে ঘটনার বিচার্য বিষয়, ঘটনার বিচার্য বিষয় অন্য একটা ঘটনার সাথে কি কানেক্টেড। যখন একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় কানেক্ট হবে, এই কানেক্ট হওয়াকে বলা হচ্ছে কি রেস গ্যাস্টিউ বা ক্লোজলি কানেক্টেড। দেখেন এখানে যে সকল ঘটনার বিচার্য বিষয় নয় কিন্তু বিচার্য বিষয়ের সাথে এমনভাবে সম্পর্কিত যে তারা একই ঘটনার অংশরূপে বিবেচিত হয়, তাহলে সেটি কী হবে? প্রাসঙ্গিক, যদিও ঘটনাটি একই সময়ে একই স্থানে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সংঘটিত হতে পারে। যে সকল বিচার্য বিষয়ের সাথে নিকটবর্তীভাবে সম্পর্কিত তাদেরকে বলা হয় কি রেস গাছটা। যে সকল ঘটনা একই কার্যের অংশ, মানে সেম ট্রানজ্যাকশন, ঠিক আছে? সেম তো যেমন স্যার ট্রানজ্যাকশন। ওই যে অনেক সময় দেখা যায় সিরিয়াল কিলিং যেটা একই প্যাটার্নের মানে মার্ডার হয় বিভিন্ন জায়গায় ওটা কানেক্ট করে এই টাইপের কিছু। যেমন ধরেন যে আপনার আহ, আপনি একটা বিষয়ে কি করলেন, মানে এই যে মিরাজ একজনের মাথায় এটা বাড়ি দিল, বাড়ি দেওয়ার পরে চলে গেল, ঠিক আছে? রাস্তাতে যাচ্ছে, কুড়ালটা আপনার পুকুরের মধ্যে ফেলে দিছে, মানে লাঠিটা পুকুরের মধ্যে ফেলে দিছে। তখনই আপনার তার পাশে অন্য একটা ঘটনা ঘটছিল, ঠিক আছে? এই অন্য একটা ঘটনা ঘটার সাথে এই মিরাজের ঘটনার একটা কানেকশন আছে, কিন্তু যদিও সেটা একই ঘটনার অংশ না, একই ঘটনার অংশ না, তারপরেও কানেক্টেড আছে। আবার যদি একই ঘটনার অংশ হয়ে থাকে, একই ঘটনার অংশ হয়ে থাকে তাহলে সেটা কি হবে? সেটা আপনার
ক্লোজলি কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, সেম ট্রানজ্যাকশন, সেম ট্রানজ্যাকশন, এই সেম ট্রানজ্যাকশনের নিচে একটা দাগ দিয়ে রাখেন। দাঁড়ান আমি বলছি, হ্যাঁ। জাস্ট একটু হোল্ড করেন, আমি বেয়ার একটা একটু বের করি, হ্যাঁ, জাস্ট মিনিট। দেখেন এই 6 ধারার 2 নম্বর লাইনে, বেয়ার অ্যাক্টের ইংরেজি 2 নম্বর লাইনে দেখেন সেম ট্রানজ্যাকশনের কথা বলা আছে, এর নিচে একটা দাগ দিয়ে রাখেন। আপনাদের এই সেম ট্রানজ্যাকশন নিয়ে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবলভাবে আছে। ঠিক আছে, ইংরেজিতে যদি দিয়ে দেয় সেম ট্রানজ্যাকশন সাক্ষ্য আইনের কোন ধারার সাথে সম্পর্কিত, তাহলে আপনারা 6 ধারা দিয়ে দিবেন। ঠিক আছে, দেখেন আমি উদাহরণে চলে যাচ্ছি। খকে প্রহার করে হত্যা করার অভিযোগে ক দণ্ডিত হয়েছে। প্রহারের সময় এবং অব্যাহতি পূর্বে উপরে ক খ বা ঘটনাস্থলে দণ্ডায়মান ব্যক্তিরা যাই বলে থাক সেগুলো যদি সেই প্রহারের ঘটনার সাথে এ ব্যাপারের অংশরূপে গণ্য করা হয় তবে সেগুলো প্রাসঙ্গিক বিষয়। তারপরে ঠিক আছে, মানে এই যে যে ঘটনা ঘটাইছে, ঘটনা ঘটার পরে যে তারা দুজন আবার আলোচনা করতেছে, আলোচনা করে যে কথাগুলো বলছে ওইগুলোও কি প্রাসঙ্গিক হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে খ এর নিকট থেকে অর্ডার দেওয়া হয় কিছু মাল ক এর নিকট আরোপিত হয়েছে কিনা। সংশ্লিষ্ট মালামালগুলো একাধিক ক্রমে কিছু মধ্যবর্তী ব্যক্তির নিকট অর্পণ করা হয়েছিল। প্রতিটি অর্পণই প্রাসঙ্গিক বিষয়, প্রত্যেকটি অর্পণই প্রাসঙ্গিক বিষয়। তাহলে এইভাবে কি হবে, কানেক্টেড হবে এক একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে। যাও যাও, খেলো কত। ঠিক আছে, তাহলে আমরা 6 ধারাতে পাইলাম যে যে সকল ঘটনা বা যে সকল বিষয় একটার সাথে আরেকটা কানেক্টেড, ঠিক আছে, যখন কানেক্টেড হবে সেগুলো কি প্রাসঙ্গিক হয়ে যাবে। আর যখনই প্রাসঙ্গিক হয়ে যাবে তখনই আপনি ওই বিষয় সম্পর্কে কী করতে পারবেন, সাক্ষ্য প্রদান করতে পারবেন। এই কানেকশন করার বা প্রাসঙ্গিক করার মূল লক্ষ্যই হলো যে ওই বিষয়ে সাক্ষ্য দেওয়ার বৈধতার পাওয়া। তাহলে রেজগাস্টার কথা বলা আছে কয় ধারাতে, 6 ধারাতে। সেম ট্রানজ্যাকশনের কথা বলা আছে কয় ধারাতে, 6 ধারাতে। এবার চলে যান 7 ধারাতে। আবার আরেকটা জিনিস মনে রাখবেন যে রেজগাস্টার নীতি শুধুমাত্র ফৌজদারি মামলায় প্রযোজ্য হয়, শুধুমাত্র ফৌজদারি মামলায় প্রযোজ্য হয়, দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। 7 ধারাতে চলে যান। 7 ধারাতে বলতেছে যে সকল ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ্য কারণ পরিণাম, উপলক্ষ্য কারণ পরিণাম। তাহলে দেখেন ফ্যাক্ট হুইচ আর অকেশন কজ অর এফেক্ট ইন ইস্যু, মানে যে সকল বিষয় কোনো ঘটনার উপলক্ষ্য হয়, কারণ হয় এবং পরিণাম হয়, তাহলে সেই বিষয় কী হয়ে যাবে, রিলিভেন্ট ফ্যাক্ট হয়ে যাবে। তখন ওই বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করা যাবে। যখন মানে কোনো একটা ঘটনার উপলক্ষ্য, কোনো একটা ঘটনার উপলক্ষ্য 2 নম্বরটা আসতেছে আপনার কারণ, ওই ঘটনার কারণ, 3 নম্বরটা আসছে ওই ঘটনার পরিণাম বা ফলাফল। এই 3টা বিষয় যখন ওই ঘটনার সাথে কানেক্ট হবে তখন সেটা কী হয়ে যাবে, রিলিভেন্ট হয়ে যাবে। আর যখনই রিলিভেন্ট হবে তখনই সেই বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করা যাবে। তাহলে দেখেন আমরা এখানে পাইলাম কি যে ফ্যাক্ট, এই 7 ধারার ইংরেজি টাইটেলটা আপনাদের একটু মনে রাখতে হবে। 7 ধারার ইংরেজি টাইটেলটা আপনাদের মনে রাখতে হবে। এখন দেখেন যে যে সকল ঘটনার উপলক্ষ্য কারণ এবং পরিণাম বা ফলাফল, এই 3টা বিষয় যখন একটা ঘটনার ক্ষেত্রে এই 3টা বিষয়কে যখন কানেক্ট করতে হবে বা কানেক্ট করা হবে
তখন সেটা কি যাবে, রিলিভেন্ট হয়ে যাবে। আর রিলিভেন্ট হইলেই সেই বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করা যাবে। তাহলে তিনটা বিষয় কি কি, তিনটা বিষয় সেপারেটলি মনে রাখতে হবে। একটা হলো উপলক্ষ, কারণ, ফলাফল। উপলক্ষ, কারণ, ফলাফল। ইংরেজি টাইটেলটা 100% একদম মুখস্থ করতে হবে। বিআর এক থেকে এই ইংরেজি টাইটেলটা মুখস্থ করবেন, আমার নোটেও লেখা আছে, আমার নোটেও লেখা আছে, occasion, ঠিক আছে? effect of অকেশন, কজ অর ইফেক্ট। হ্যাঁ, তাহলে এই তিনটা বিষয় যখন কোনো ঘটনার উপলক্ষ হবে, কারণ হবে এবং ফলাফল হবে, তখন ওই বিষয় কি প্রাসঙ্গিক বলে গণ্য হয়ে যাবে এবং ওই বিষয় সম্পর্কে কী করা যাবে, সাক্ষ্য প্রদান করা যাবে। আমি আগেও একটু আগে বলেছিলাম যে প্রাসঙ্গিক করার একটাই মূল লক্ষ্য, প্রাসঙ্গিক যখন করতে পারবে, প্রাসঙ্গিক যখন করা হবে, তখন ওই বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করা যাবে। এই সাক্ষ্য প্রদান করার জন্যই কী করা হয়, প্রাসঙ্গিক করা হয়। তারপর 8 ধারাতে দেখেন, বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের বা ঘটনার উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি, পরবর্তী ঘটনা প্রাসঙ্গিক। এই যে 6 ধারা, 7 ধারা আর 8 ধারা, দুইটার কিন্তু টাইটেলটা এরকমভাবে ডিফারেন্ট করে আপনারা কি করবেন, মুখস্থ করবেন, যেন 6 ধারা, 7 ধারার সাথে 8 ধারা গোলায় না যায়। 8 ধারাতে বলতে বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের ঘটনার উপলক্ষ, প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনা প্রাসঙ্গিক। পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনা প্রাসঙ্গিক। তাহলে আমরা কয়টা বিষয় পাইলাম 8 ধারাতে? 8 ধারাতে পাইলাম মোটিভ, প্রিপারেশন অ্যান্ড প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ট্রাক্ট। সাবসিকুয়েন্ট কন্ট্রাক্ট, মোটিভ, প্রিপারেশন, প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ট্রাক্ট। তাহলে এই যে 7 ধারার ইংরেজি আর 8 ধারার এই টাইটেল, এই দুইটা আপনাদের, এই দুইটার ধারার টাইটেলটা মনে রাখতে হবে, একদম মনে রাখতেই হবে, এর মধ্যে কোনো আপনাদের করা যাবে না। তাহলে এখানে আমরা 8 ধারাতে পাইলাম মোটিভ, প্রিপারেশন এবং প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ট্রাক্ট। আর 7 ধারাতে পাইলাম ফ্যাক্ট হুইচ ওকেশন, কজ অর ইফেক্ট ইজ এফেক্টেড ইন ইস্যু। তাহলে দেখেন যে কোনো ঘটনার যদি কি হয়, উদ্দেশ্য কী ছিল, একটা ঘটনার উদ্দেশ্য কী ছিল, সেই উদ্দেশ্যটা কী হয়ে যাবে, রিলিভেন্ট হয়ে যাবে। তারপরে দেখেন ওই যে ঘটনা, ওই ঘটনা ঘটানোর জন্য যত ধরনের প্রস্তুতি নিয়েছিল, যত ধরনের প্রস্তুতি নিয়েছিল, যেমন লাঠি বা ছুরি আপনার জোগাড় করা, বীজ জোগাড় করা, ওই বীজ জোগাড় করতে আরও 10-12 জন লোক হেল্প করেছিল। তারপরে পাশে 10 জন লোক আপনার কী করেছিল, দাঁড়াইছিল, একজন ওই নিচের গেটের দরজা খুলে দিছিল। এইগুলোও তো প্রস্তুতির অংশ, তাই না? এই প্রত্যেকটা প্রস্তুতি বা প্রত্যেকটা বিষয় কী হবে, রিলিভেন্ট হয়ে যাবে। তারপর দেখেন ওই ঘটনার পূর্ববর্তী প্রস্তুতি এবং ওই ঘটনা ঘটানোর পরে যে কার্যক্রমগুলো করে, ওইগুলোও কী হবে, রিলিভেন্ট হয়ে যাবে। আর যখন রিলিভেন্ট হবে তখন সেটা কী হবে, সেই বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করা যাবে। তাহলে আমরা 7 ধারাতে পাইলাম কি, ফ্যাক্ট হুইচ আর অকেশন, কজ আর এফেক্ট। আর 8 ধারাতে পাইলাম মোটিভ, প্রিপারেশন, মোটিভ, প্রিপারেশন, প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ট্রাক্ট। এখন দেখেন মোটিভের কথা সাক্ষ্য আইনের কয় ধারাতে বলা আছে, 8 ধারাতে বলা আছে। প্রিপারেশনের কথা কয় ধারাতে বলা আছে, 8 ধারাতে বলা আছে। প্রিভিয়াস অর সাবসিকুয়েন্টের কথাও বলা আছে 8 ধারাতে। আর অকেশন, কজ অর এফেক্ট এর কথা বলা আছে 7 ধারাতে। তাহলে 8 ধারা আর 7 ধারা, এই দুটা ধারা আপনারা গুলায় ফেলবেন না। আমি যেভাবে বললাম এইভাবে সুন্দর করে আপনারা একটু মনে রাখবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? কেউ বুঝেন না এরকম কেউ আছেন? সাত দ্বারা ইংরেজি টাইটেলটা আরেকবার একটু বলেন। লোকমান ভাই আবার একটু বলেন, শুনতে পাইনি। সাত দ্বারা ইংরেজি টাইটেলটা একটু স্পেলিংটা একটু বলবেন স্যার। ফ্যাক্ট হুইচ আর অকেশন, কজ অর এফেক্ট, এফেক্টেড, ইফেক্ট আর এফেক্ট দুইটা আলাদা জিনিস। ইফেক্ট, এফেক্টেড ইন ইস্যু, এটা আপনার ব্যয়ের একটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? ব্যয়ের একটা পেয়ে যাবেন, আর আমার নোট আছে, আমার নোটেও পেয়ে যাবেন। তাহলে 7 ধারার ইংরেজি টাইটেল এবং 8 ধারার ইংরেজি টাইটেল আপনাদের অবশ্যই পড়তে হবে। আর 6 ধারা থেকে রেস গ্যাস্ট্রানিটি এটা পড়তে হবে।
আর 5 ধারাকে বলা হয় কে সেকশন। 8ভাবে কোনো ঘটনার রিলিভেন্সি আসতে পারে। আসবে কয়ভাবে? 8ভাবে। পারে না, আসবে 8ভাবে। ঠিক আছে, দেখেন 9 ধারাতে চলে যাব। জি, এই যে আপনি যে 8টা বিষয় বললেন ইয়েতে, কিন্তু ওই এক বই দেখলাম 7টা। তাহলে আপনার এটা মনে হয় ভুল লিখছে কোনটা কোনটা? স্যার। এটা যে আপনার এইটা এই ধারাটা, এই যে আরেক একটা ধারা স্যার। বিষয়ের প্রাসঙ্গিকতা কয়ভাবে হইতে পারে, এটা জি স্যার, জি স্যার, এটা 8ভাবে হইতে পারে। 8ভাবে, বৈশিষ্ট্য স্যার। তার বৈশিষ্ট্য স্যার কি 8 ভাবে? 8ভাবে, 8ভাবে। জি স্যার। রুকসানা আপু, আপনার সাউন্ড খুবই কম, মানে খুবই আস্তে শোনা যায়। আচ্ছা আচ্ছা সরি স্যার। জি জি, দেখেন প্রাসঙ্গিক বিচার্য বিষয়ের ব্যাখ্যা। এই ধারা থেকে আপনারা শুধু বেশি কিছু পড়ার দরকার নেই, এখান থেকে পড়বেন টিআইপি, শুধু টিআইপিটা পড়বেন, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। এই কথাটা এই সম্পর্কে বলা আছে 9 ধারাতে, শুধু এইটুকু পড়বেন, আর কোনো কিছু 9 ধারা থেকে পড়ার দরকার নাই। 9 ধারা থেকে আর কোনো কিছু পড়ার দরকার নাই। এবার আমরা চলে যাব 13 ধারাতে, সরি 10 ধারাতে। 10 ধারাতে বলতেছে অভিন্ন অভিপ্রায় বা মতলব প্রাসঙ্গের ষড়যন্ত্রকারীর কথা বা কাজ। ঠিক আছে, এই দুটাও কী হবে আপনার প্রাসঙ্গিক হয়ে যাবে। আর অভিন্ন অভিপ্রায়ের কথা বলা আছে কত ধারাতে? সাক্ষ্য আইনের 10 ধারাতে অভিন্ন অভিপ্রায়ের কথা বলা আছে। সাক্ষ্য আইনের কত ধারাতে? 10 ধারাতে অভিন্ন অভিপ্রায়ের কথা বলা আছে। ঠিক আছে, আপনাদের যদি এমসিকিউ আসে তাহলে এই 10 ধারা থেকে এইটাই প্রশ্ন আসবে যে অভিন্ন অভিপ্রায়ের কথা কত ধারাতে বলা আছে, শুধু এইটুকুই আসবে। ঠিক আছে, তাহলে 9 ধারা থেকে থেকে কি প্রশ্ন হতে পারে? 9 ধারা থেকে প্রশ্ন হইতে পারে যে টিআইপি কোন ধারাতে বলা আছে, টিআইপি। তাছাড়া এখান থেকে আর প্রশ্ন পসিবিলিটি নাই। আর যদি আসেও থাকে তাহলে এটা আপনি বাদ দিবেন। ঠিক আছে, কারণ কোন জায়গা থেকে কি করতে হবে সেটা আমি বুঝবো। আর আমি যেভাবে বলবো আমার কমান্ড 100% ফলো করবেন। এক পরিমাণ পার্সেন্টও আপনারা মানে ফলো করবেন না, এরকমের যেন না হয়। ঠিক আছে, এখন দেখেন 10 ধারাতে যদি প্রশ্ন আসে তাহলে আসবে কি অভিন্ন অভিপ্রায় কাকে বল? অভিন্ন অভিপ্রায় সাক্ষ্য আইনের কত ধারাতে বলা আছে? তাহলে এটা হলো আপনার কি 10 ধারাতে বলতেছে। স্যার এর ইংরেজি কি পড়তে গো? এটার, হ্যাঁ, এটার ইংরেজি লেখছেন পড়া যে লাগবে, 10 ধারার ইংরেজিটা পড়া লাগবে। থিংস সেইড অর ডান বাই কনস্পাইরেশন ইন রেফারেন্স টু কমন ডিজাইন। এই কমন ডিজাইনের নিচে একটা দাগ দেন, কমন ডিজাইনের নিচে একটা দাগ দেন। এই কমন ডিজাইন এই ওয়ার্ডটা কিন্তু পুরোটাই কিন্তু ডিফারেন্স, একটু আনকমন একটা, যে কমন ডিজাইন। ঠিক আছে, এখন যদি আপনার এই থিংস সেইড অর ডান বাই কনস্পাইরেটর ইন রেফারেন্স টু কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, কমন ডিজাইন, এইভাবে যদি এটা প্রশ্ন আসে তখন আপনি কোনটায় কারেক্ট দিবেন? তখন দিবেন কমন ডিজাইন। কমন ডিজাইনটা কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে কমন ইন্টেনশন আপনারা কিন্তু ভুল করে দেওয়ার প্রবল একটা সম্ভাবনা আছে, কমন অবজেক্টের একটা প্রবল সম্ভাবনা আছে, কিন্তু আপনাদের দিতে হবে কি কমন ডিজাইন। সাক্ষ্যনের 10 ধারার টাইটেলে বলতেছে কমন ডিজাইন, কমন ডিজাইন। এই জায়গায় এটা ফিল ইন দ্য গ্যাপ আসতে পারে, পসিবিলিটি অনেক বেশি। যদি প্রশ্নকর্তার চোখের সামনে যদি পড়ে যায় কমন ডিজাইন শব্দটা, পড়ে যাওয়ার সাথে সাথেই একটা দিয়ে দেওয়ার মারাত্মকভাবে একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, তারপর দেখেন যে সকল ঘটনা 11 ধারাতে যে সকল ঘটনাবলী অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যখন প্রাসঙ্গিক হয়, মানে যখন কোনো ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক করা যায় না তখন ওই ঘটনা যেভাবে প্রাসঙ্গিক করতে হয়। যদি যেগুলো কোনো বিচার্য বিষয় প্রাসঙ্গিক ঘটনার সাথে অসঙ্গতিপূর্ণ হয়, যদি সেগুলো এবং স্বয়ং অথবা অন্য কোনো ঘটনার সঙ্গে একত্রে কোনো বিচার্য বিষয় প্রাসঙ্গিক ঘটনার অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অত্যাধিক সম্ভব বা অসম্ভব করে তোলে, তাহলে সেটা কী হয়ে যাবে তখন প্রাসঙ্গিক। এখানে দেখেন এই 11 ধারা থেকে
শুধুমাত্র আপনারা একটা নিতেই পড়বেন, সেটা হলো যে পেলে অফ আলাইবি। পেলে অফ আলাইবি এটা বলা আছে কত ধারাতে? 11 ধারাতে বলা আছে। প্লে অফ আলাইবি মানে এই যে ল্যাটিন টার্মটা, এই ল্যাটিন টার্মের বাংলাটা হলো যে অন্যত্র অবস্থান করা। প্লে অফ আলাইবি এর বাংলাটা হলো কি, বা সহজ ভাষায় বলে দিচ্ছি আমি, যে অন্যত্র অবস্থান করা। যেমন ধরেন লতিফ ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকা জজ কোর্টে। কিসের মামলা? যে হাজারীবাগের লতিফ ভাই গত 22/7/2025 তারিখে এই ইসের এই হাজারিবাগ থাকে, মিরাজ থাকে আর রুহুল থাকে, এরা দুইজন থাকে। লতিফ ভাই যে ওদের বাসায় ডাকাতি করছে। দেখুন লতিফ ভাই কোর্টে এসে বললো যে আমি ওই তারিখে ঢাকাতে অবস্থান করতেছিলাম না, আমি ছিলাম নোয়াখালীতে। এই নোয়াখালীতে থাকার বিষয়টাই হলো কি পেলে অফ আলাইবি। ঠিক আছে, এইটা আপনার এই সাক্ষ্য আইনের 103 ধারাতে বলা আছে আর সাক্ষ্য আইনের 11 ধারাতে বলা আছে। তাহলে পেলে অফ আলাইবি কয় জায়গাতে বলা আছে? 2 জায়গাতে বলা আছে। একটা হলো আপনার 103 ধারা সাক্ষ্য আইনের, আর একটা 11 ধারাতে বলা আছে। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখেন 12 ধারাতে চলে যাব আমি। তাছাড়া 11 ধারাতে ওই রকমের ডিটেলস কোনো কিছু পড়ার নাই, শুধু এইটুকু মনে রাখবেন আর হালকা একটু ডিপে পড়বেন। তাছাড়া 11 ধারা ওই রকমের গুরুত্ব দিয়ে পড়ার দরকার নাই, শুধু মনে রাখবেন যে পেলে অফ আলাইবির কথা বলা আছে 11 ধারাতে। যে সকল বিষয় ক্ষতি নির্ধারণ করতে আদালতকে সক্ষম করে তোলে তা প্রাসঙ্গিক। এই 12 ধারা শুধুমাত্র টাইটেল পড়বেন আর কিচ্ছু পড়বেন না। 13 ধারাতে চলে যান। 12 ধারার শুধুমাত্র টাইটেল পড়বেন, 12 ধারার শুধু টাইটেল পড়বেন। 13 ধারাতে, হ্যাঁ 13 ধারাতে পড়বেন অধিকার প্রথা সম্পর্কে। অধিকার প্রথা সম্পর্কে কে যেন কি বলছিলেন? 12 ধারা টাইটেলটা একটু বলবেন? 12 ধারা টাইটেলটা বলতেছে যে সকল বিষয় ক্ষতি নির্ধারণ করতে, যে সকল বিষয় ক্ষতি নির্ধারণ করতে আদালতকে সক্ষম করে তোলে সেইগুলোর প্রাসঙ্গিকতা, মানে সেগুলো প্রাসঙ্গিক হবে। যে সকল বিষয় আদালতকে যে ক্ষতি হয়েছে ওই ক্ষতি নির্ধারণ করার জন্য সক্ষম করে তোলে। ঠিক আছে, এইটা কি প্রাসঙ্গিক। শুধুমাত্র টাইটেল পড়বেন, ভিতরে একটা লাইনও পড়ার দরকার নাই। স্যার এটা টাইটেলটা শুধু এতটুকু, ক্ষতিপূরণের মোকদ্দমায় প্রাসঙ্গিকতা। এক মিনিট, আমার নোটে দেখবেন যে টাইটেলটা একটু ডিফারেন্স হয়েতে সহজ ভাষায় লেখা আছে। আমার নোটের টাইটেলটা আমার নোট থেকে পড়বেন, ঠিক আছে? বই থেকে পড়ার দরকার নাই। এবার দেখেন, মানে স্যার আমি কি বুঝি স্যার, এতটুকু আর কি, হ্যাঁ যে এইটুকু আপনার এইটুকু, যে এর বাইরে 12 ধারাতে এর বাইরে আর পড়বেন না, ভিতরে পড়ার দরকার নাই। 13 ধারাতে যান। 13 ধারাতে দেখেন যে অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন উঠে তখন সে সকল বিষয় বা ঘটনাবলী প্রাসঙ্গিক। এই 13 ধারারও শুধুমাত্র টাইটেল পড়বেন বা আমার নোটে যতটুকু লেখা আছে ওইটুকুই পড়বেন। মানে অধিকার এবং প্রথা, আমরা জানি যে রাইটস অ্যান্ড কাস্টমস সম্পর্কে যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয়, যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয় তখন সেটা প্রাসঙ্গিক হয়ে যাবে। আর যখনই প্রাসঙ্গিক হবে তখন সে সম্পর্কে কি করা যাবে? সাক্ষ্য প্রদান করা যাবে। আর আমি আগেও বলেছি যে প্রাসঙ্গিকতার করার মূল লক্ষ্য হলো কি? সাক্ষ্য প্রদান করা। প্রাসঙ্গিকতার মূল লক্ষ্য হইল যে ওই বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করার বৈধতা। এখন দেখেন 14 ধারাতে চলে যান। যে সকল ঘটনা মনের বা দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে সে সকল ঘটনা প্রাসঙ্গিক। এই যে দেখেন 14 ধারাতে কয়টা বিষয়ের কথা বলা হয়েছে? মনের এবং দেহের কথা বলা হয়েছে। মনের এবং দেহের কথা বলা হয়েছে। তাহলে দেখেন যে সকল ঘটনা মনের এবং দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে সে সকল ঘটনা প্রাসঙ্গিক। আমি আগেও বলেছি যে আপনার এই যে এই 6 ধারা থেকে 55 ধারা পর্যন্ত এগুলো আপনার শুধুমাত্র যে সকল বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে সেই বিষয় সম্পর্কে বলা হয়েছে, মানে প্রাসঙ্গিকতাকে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, সো দেখেন যে সকল ঘটনা মনের এবং দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির অস্তিত্ব
প্রদর্শন করে সে সকল ঘটনা প্রাসঙ্গিক। এটা হলো 14 ধারা। এইবারে আমরা 14 ধারার পরে একবারে চলে যাব কত ধারাতে? 17 ধারাতে। 17 ধারাতে বলতেছে আপনার স্বীকৃতি, অ্যাডমিশন আর কনফেশন। দেখেন, আমি শুধুমাত্র অ্যাডমিশন আর কনফেশন এই দুইটা জিনিস কাকে বলে, এই দুইটা কাকে বলে দিয়ে এইটা দিয়ে আমি শেষ করব আজকের ক্লাস। আর পরবর্তী ক্লাসে আমি কি করব, পরবর্তী ক্লাসে 17 ধারা থেকে আমি পড়াবো। দেখেন, স্বীকৃতি বলতে বোঝাচ্ছে যে কোনো ব্যক্তির কোনো বিষয় সম্পর্কে কোনো বিবৃতি। স্বীকৃতি বলতে বোঝায় যে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে কোনো ব্যক্তির বিবৃতি। এই বিবৃতি প্রদান করাকেই বলা হচ্ছে কি আপনার স্বীকৃতি। স্বীকৃতির ইংরেজিটা হলো অ্যাডমিশন। আর আরেকটা আছে দোষ স্বীকারোক্তি বা কনফেশন। কনফেশন বলতে বোঝায় যে আদালতের নিকট বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের নিকট যদি তার দোষ স্বীকার করে থাকে, যদি যখন তাকে অপরাধী বলে দোষ স্বীকার যখন করবে, এই দোষ স্বীকার করাকে বলা হচ্ছে কি কনফেশন। আর এই কনফেশনটা দুই প্রকার আছে, একটা হলো জুডিশিয়াল কনফেশন আর একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। ঠিক আছে, তাহলে অ্যাডমিশন আর কনফেশন এই দুইটা বিষয় আমি আগামী ক্লাসে 17 ধারা থেকে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের পড়া থাকবে কি এই যে 1 ধারা থেকে বা মূল টাইটেল থেকে 14 ধারা পর্যন্ত আমি আপনাদের এর মধ্যে অ্যাসাইনমেন্ট দিব। আপনারা অ্যাসাইনমেন্টগুলো প্রত্যেকেই, আমি 5 নাম্বারের অ্যাসাইনমেন্ট দিব, প্রত্যেকেই অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে খাতায় লিখবেন। একজন ব্যক্তিও যদি অ্যাসাইনমেন্ট না লিখেন, যারা ক্লাস করছেন বা যারা আছেন, তাহলে কিন্তু সেটা কিন্তু তার জন্য খারাপ হবে। ঠিক আছে, আমার কথা এবং আমার ইনস্ট্রাকশন শুনতে হবে। আপনাদের যে আমি অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টগুলো আপনাদের লিখিতর জন্য। আপনারা শুধুমাত্র পিলি পাস করবেন না, আপনারা লিখিতও পাস করতে হবে আপনাদের। শুধু পিলি পাস করে বসে থাকলাম, লিখিততে ফেল করলাম। এইবার তো 18,000 পরীক্ষা দিছে লিখিততে, 18,000-এর মধ্যে পাস করবে হয়তো 6,000, আর বাকি যে 12,000 তারা তো ফেল করবে। শুধু পিলি পাস করলে হবে না, সো লিখিতও পাস করতে হবে। আমাদের মূল টার্গেট থাকবে পিলি, তার পাশাপাশি পিলির পাশাপাশি আমরা লিখিতটাও যতটুকু সম্ভাবনা কমপ্লিট করে যাব। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আমাদের মাঝে সাইফুল ভাই আসছিল, সাইফুল ভাই ক্লাস করেছে হয়তো লাস্টের দিকে, ক্লাস রেকর্ড হচ্ছে, আপনি পূর্বে থেকে ক্লাস করে নিন। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? কেউ কোনো কিছু বলবেন? স্যার আপনি যে একটা বলছিলেন না, রেস রেস গেস্টিজে, এটা তো এক ঘটনার সাথে অন্য ঘটনা সম্পর্কিত বোঝায় না? জি কিন্তু জি জি। স্যার এনে তো অনেকগুলো ধারার মধ্যেই আমি এইরকম দেখতেছি, যেমন 6 নাম্বারটাও এরকম, আবার 7 নাম্বারটাও, 8 নাম্বারটাও, 9 নাম্বারটাও। এটা একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার মিলাস মানে সম্পর্কিত। এতে সবই কি রেস গেস্টে? নো, শুধুমাত্র 6 ধারাতে বলা আছে। ঠিক আছে, শুধুমাত্র 6 ধারাতে আছে। আপনারা যখন পরীক্ষাতে আসবে 6 ধারাকে উল্লেখ করবেন। ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, তাহলে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত।